রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি আর আমার গপুকেও রেডি করে দিয়েছি। তো আমরা বেরিয়ে গেলাম ঘর থেকে, আর দিদাকে বললাম যে একটু ঘরটা আটকে দাও, যে বাবু আমার কোলে আছে আর ফোনটা যেহেতু আমার এক হাতে আছে সেই জন্য। তো আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো, আর যার কারণে আমার বাড়িতে আসা মানে বাপের বাড়িতে। তো সেটা হলো আমার গপুর আজকে 16 মাসের ইঞ্জেকশন আছে, তো সেই জন্যই যাচ্ছি আমরা যেখানে ইঞ্জেকশন হবে সেখানে। তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর বেরোতে বেরোতে না কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তায়, আর পুরো রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে। আর যেতে যেতে একদম পুরো বাবু আমার কোলে ছিল, আর কাদার মধ্যেই পুরো পাটা একদম পুরো কাদার মধ্যে ঢুকে গেছিলো, সেই জন্য আর পুরো কাদা কাদা হয়ে গেছিলো পাটা। সেই জন্য আমি আবার বাড়িতে এসে পাটা ধুয়ে তারপরে গেলাম, যেহেতু বেশিটা মানে খুব কাছাকাছি ছিলাম, মানে ঘর থেকে বেরিয়ে এই ঘটনাটা ঘটেছে সেই জন্য। তো তারপরে আবার ব্যাক করে বাড়ি এসেছিলাম, তারপরে পাটা ধুয়ে আবার যাচ্ছি। আর মা আর মামি বেরিয়ে গেছে আগে, আর মামিও যাচ্ছে আমাদের সঙ্গে। তার কারণ হলো যেহেতু আমার মামির মানে বাচ্চা ছোট আছে সেই জন্য, তোর 3.5 মাসের ইঞ্জেকশন হবে আর আমার বাবুর 16 মাসের, সেই জন্য একসঙ্গে যাচ্ছি। আর মাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে, কারণ কি বাবুর ইঞ্জেকশন দেওয়ার পর আর এই ইঞ্জেকশনটা প্রচুর জ্বর হবে আর শরীরটাও খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি একা একা সম্ভব হবে না নিয়ে আসা। সেই জন্য মাকে বললাম তুমিও চলো। আর দূরত্বটা খুব একটা দূরে নয়, মানে কাছাকাছি টোটো ধরে গেলে ওই 15-20 মিনিট মতো লাগবে, আর হেঁটে তো যাওয়াই যাবে না কারণ অনেকটা দূর। হ্যাঁ, আর হেঁটে গেলে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য। আর এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় হেঁটে যাওয়ার মানে সম্ভব নয়, সেই জন্য। তো মা একবার বলেছিল মানে আমাদের ঘর থেকে যদি বেরিয়ে জমির মধ্যে দিয়ে যাওয়া হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যায়নি। আর আমার প্রচণ্ড যোগের ভয়, আর এখন এই বর্ষার সময় প্রচুর যোগ হয় আমাদের এখানে, সেই জন্য আমি ভয়ের চোটে যাইনি। সেই জন্য মাকে বললাম রাস্তা দিয়েই যাবো চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর খুব একটা মানে রোদ, আর প্রচুর রোদ প্রচুর গরম, কিন্তু যেহেতু যে রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে আম বাগান আর বাঁশঝাড়, সেই জন্য পুরো রাস্তাটা ছায়া ছিল। তো আমরা যাওয়ার পরে তারপরে পাকা রাস্তা থেকে টোটো ধরলাম। আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই না ভেতরটায় টোটোটা খুব একটা পাওয়া যায় না, কিন্তু যদি টোটোওয়ালাদের বলা হয় তখন আসার সময় আসবে ভেতরে, কিন্তু যাওয়ার সময় একদমই থাকে না। তারপর আমরা টোটো ধরে চলে যাচ্ছি, আর আমার গপু দেখো চুপচাপ বসে আছে। আর আমার গপু তো ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু কি বলো তো, কোথাও দূরত্ব কোথাও গেলে না মানে ও শান্ত হয়ে থাকে, কেন জানি না। আর সব বাচ্চা মানে সবাই বলে যে তোমার বাচ্চাটা না খুব শান্ত, কিন্তু একমাত্র আমিই জানি যে আমার বাচ্চা শান্ত না দুরন্ত, সেটা আমিই জানি। তো যাই হোক, কারণ যেহেতু অচেনা লোক দেখলেও কথা বলে না বা খুব একটা হাসি খুশি ও থাকে না। ও চেনা মানুষ হলে তাহলে ঠিক আছে, মানে যেহেতু আমরা যাচ্ছি কোনো অসুবিধে নেই, কিন্তু ও অচেনা লোকের সঙ্গে একদমই কথা বলে না। আর আমার গপু কোথাও গেলে, আর ওর শরীরটাও একদম ভালো ছিল না, আর কোথাও গেলে না ও বুঝতে পেরে যায় যে ঘুরতে যাচ্ছি, সেটা তো সব বাচ্চারাই বোঝে যে ঘুরতে যাচ্ছি। আর আমার গপু তো ঘুরতে খুব পছন্দ করে। তারপরে নিয়ে যাচ্ছি, আর আমার গপুর মুডটা একটু অফ আছে, তার কারণ হলো একদম এই গরম পড়েছে যবে থেকে না, তবে থেকে আমার গপু একদম খাওয়া দাওয়া করছে না। আর প্রচণ্ড গরম, এর মাঝেও আর একবার এরকম হয়েছিল, টানা পুরো 2 সপ্তাহ কিচ্ছু খায়নি, মানে ভাত খায়নি, জল আর দুধ খেয়েছে, ফল খাইয়েছি। সেই জন্য যেহেতু ওর মানে মৌসুম্বি জলের তৃষ্ণাটা যাতে না পায়, যাতে ভাতের বদলে যাতে অন্য কিছু খেয়ে যাতে ওর পেটটা ভরা থাকে, সেই জন্য এরকম খাইয়েছি। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম দেখো, আর প্রচুর ভিড়। ওখানে গিয়ে দেখি, আর আমার গপু না যখন গেছি তখন দেখছি এই সব বাচ্চাদের নিয়ে ওখানে আছে, আর কেউ মানে কান্না করছে, কাউকে ইঞ্জেকশন দিচ্ছে সে কান্না করছে। আর আমার গপু না বুঝে গেছে যে ওরও এরকম কিছু একটা হবে, তো সেই থেকে ওর মুখটা পুরো কালো হয়ে আছে। আর এই দেখো আমার ছেলেটাকে কোলে নিয়েছি আমি, পুটকুটাকে, তো চুপ করে আছে, আর প্রচণ্ড কান্না করছিল। এই পুচকু প্রচণ্ড কান্না করছিল ইঞ্জেকশন যখন দিয়েছিল তখন। তো যাই হোক, তারপরে নিয়ে বসে আছি। তো আমাদের একটু লেট হয়েছিল, তার কারণ অন্য সময় হয় না খুব একটা দেরি, মানে ভিড়টা কম থাকে, আর আজকে গিয়ে দেখি প্রচুর ভিড়, অনেক লোক এসেছিলো। তো সেই জন্য, আর এটাই মানে সবসময় তো আর টাইম হয় না, যখন ওনাদের টাইম হয় বা একটা সময় থাকে, তো সব বাচ্চাদের ওনারা যত আছে তাদেরকে গুছিয়ে নিয়ে তবেই তো একদিনে মানে ডেটটার ঠিক করে, সেই জন্য। তো সেই মতোই আমি এসছি, আমাকে অনেক আগে বলেছিল।
তো আমি বলেছিলাম যে যখন ওর ইঞ্জেকশনের টাইম হবে তখন আমাকে বলে দেবে। বলছে ঠিক আছে। তাও আমি মাঝে মধ্যে ফোন করে খোঁজ নিতাম যে কবে হবে, আমাকে অবশ্যই জানাবে, কারণ কি মিস হয়ে গেলে তখন আমার অসুবিধে হয়ে যাবে। আর যেই মাসেরটা সেই মাসেই নেওয়া ভালো, যেহেতু এটা 24 মাস পর্যন্ত টাইম থাকে। কিন্তু কি বলো তো, 16 থেকে 24 মাস টাইম থাকে, তো সেটা আমার 16 মাসের মধ্যে নিয়ে নেওয়াটাই ভালো মনে হয়। তো ওনারাও বলেছিল যে 16 থেকে 17 মাসের মধ্যেই নিয়ে নেবে, তার দেরি যেন না হয়। আমি বললাম ঠিক আছে। সেই জন্য আমি বারবার খোঁজ করছিলাম যাতে আমার বাবুর যাতে সমস্যা না হয় বা লেট না হয়ে যায় ইঞ্জেকশন নিতে, সেই জন্য। তো দেখো আমি যেখানে থাকি চুঁচুড়াতে, সেখানেও নিতে পারতাম, কিন্তু কি বলো তো, আমার একা একা আর অনেকটা দূরে যেতে হবে, মানে আমাদের ওখান থেকে রবীন্দ্রনগর অনেকটা দূর, তো সেইখানে যেতে হবে। তো আমি একা একা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার ওখানে কেউই থাকে না। তো তোমাদের দাদাভাই সকালে বেরিয়ে যায়, তারপরে আমি একা একা কী করে ওকে এই রোদের মধ্যে নিয়ে যাব? ছাতা নেব না আমি ওকে কোলে নেব, কি করে যাব? সেই জন্য আমি বললাম যে আমার বাপের বাড়ি থেকেই আমি নিয়ে নেব, কারণ এইখানেই যেহেতু প্রত্যেকটা ইঞ্জেকশন এখান থেকেই নেওয়া। তো ভাবলাম যে ঘোরাও হয়ে যাবে, আর অনেক দিন হয়েছে বাড়িতে আসি না, 4 মাস পরে এসছি, তো সেই জন্য। তারপরে আমাদের হয়ে গেছে। আর দেখো আমার গপুকে তার আগে একটু হাসানোর চেষ্টা করছিলাম, তো হাসছিল, তোমরা দেখছিলে। তো তারপরে আমাদের ইঞ্জেকশন দেওয়ার পর আমরা বেরিয়ে এসেছি। আর প্রচুর কান্না করছিল আমার গপু, আর ওর তো খুব ব্যথা করছিল, প্রচণ্ড ব্যথা। তো আমি যতবার বলছি তোমার কোথায় ব্যথা, ও ততবার দেখাচ্ছে। আর ও পাটা তো একদম নাড়াতে পারছিল না, ওর খুবই কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমি চাইছিলাম যাতে ও একটু হাসে, একটু খেলে, সেই কারণে। আর যেহেতু এত গরম, তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার টোটোর জন্য দাঁড়িয়েছিলাম অনেকটা সময় ধরে। আর সকালে আমার গপুকে তো মানে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু না, ও কিছুই খায়নি। তো বললাম যে কিছু তো খাওয়া দাওয়া করে আসেনি, তো এখানে একটু বিশ্রাম করেছিলাম। ইঞ্জেকশন হওয়ার পর এখন অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমরা এসছি। তো যাই হোক, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে আর আমার গপু মানে সকাল থেকে কিছুই খায়নি, সেই জন্য আরও বেশি খারাপ লাগছিলো, আর জ্বর আসবে, সেই জন্য জ্বরের ওষুধটাও নিয়ে এসছি বলে। কারণ কি, ওই দেখো পুরো অনেকটা ফুলে, মানে অনেকটা জায়গা নিয়ে পুরো ফুলে আছে। আর এই ইঞ্জেকশনটা মানে ইঞ্জেকশন দেওয়ার সময় না একটুখানি চিড়ে যায়, মানে একটু জায়গাটা একটু চিড়ে যায়, মানে শুধু সুই ফোটানোর যেই ছিদ্রটা সেটাই নয়, একটুখানি চিড়ে দেয়। জানি না কেন, ওটা হয়তো ওনাদের মানে প্রসেস ওইটা করা হয়তো ভালো বা কিছু। যাই হোক, আমি লক্ষ্য করেছি অনেকবার, কিন্তু আমি জিজ্ঞাসা করিনি কখনো যে এইটা কেন হয়। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি দেখো, আর টোটোতে উঠেও পড়েছি। তো আমার গপুর তো পুরো মুখটা কালো হয়ে আছে, খুব কষ্ট হচ্ছিলো। আর মামার ছেলেটাও ছোট, প্রচুর কেঁদেছে, প্রচুর। আর যেহেতু এখন একটু বড় হয়েছে, তো কোলে নিতে সমস্যা হয়, হাত পায়ে লেগে যায়, আরও কান্না করবে, সেই ভয়ে ভয়ে নিচ্ছিলাম। তো চলে এসছে। আর একটা জেল পাওয়া যায়, ওই জেলটাও আমি কিনে নিয়েছিলাম, কারণ কি ইঞ্জেকশন দেওয়ার পরে ওই জেলটা লাগালে অনেকটা আরাম হয়। আর ওনারা বলে দিয়েছে ওখান থেকে যে বাড়িতে গিয়ে সারাদিনে মানে 3-4 বার করে বরফ জল দিয়ে ওখানটা সেঁক দিতে। তারপর আমি বাড়িতে এসে করেছি রুমাল দিয়ে বরফের টুকরাগুলো নিয়ে, তারপরে একটু করেছি যাতে ওর যাতে আরামটা হয়, কারণ কি বরফ দিয়ে সেঁক দিলে তো ঠান্ডাটা তো ব্যথাটা অনেকটা উপশম হবে, সেই জন্য। তো তারপর আমরা উঠে পড়েছি দেখো, চলেও এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। তো সেটাই করছিলাম একটু পরপরই, যাতে ওর অসুবিধে না হয়, কষ্টটা না হয়। আর ওই জেলটাও লাগাচ্ছিলাম। এটা আমাকে একজন বলেছিল হেলথ থেকে যে ওই জেলটা কিনে নেবে, এটা সবাই দেয় না বা সবাই বলে না চট করে। তো যখন আমার বাবু হয়েছিল, যখন 1.5 মাসের ইঞ্জেকশন দিয়েছিলাম, তখনই আমি কিনে নিয়েছিলাম। আর এখনও ওটার ডেটটা এক্সপায়ার হয়নি, এখনও 27 পর্যন্ত যাবে। তো সেই জন্য আমার একটাতেই হয়ে গেছে। আর এখন তো দেখো 16 মাসেরটা হয়ে যাওয়ার পরে তার এখন খুব কাছাকাছি নেই, সেই 5 বছরের সময় আবার দেবে। তো এখন অনেকটা টাইম আছে, এখন আর অসুবিধে কিছু নেই। তো যাই হোক, এইটাই তো লাস্ট, মানে 16 মাসেরটাই লাস্ট হয়ে যায়, এটা 1.5 বছরেরটা দিয়ে দেয়। তো এখন যাই হোক ভালো। তো আর রোজ রোজ তো বাপের বাড়িতে আসা সম্ভব হয় না, তো এই সূত্রে ভাবলাম যে একটু আমারও ঘোরা হয়ে যাবে। তোমার দাদাভাই বললো যাও, অনেক দিন কোথাও যাওয়াও হয় না, তো ঘুরে আসবে। তা বললাম ঠিক আছে। তাই দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর সেই আমবাগান। আর আমরা টোটোতে আস্তে আস্তে সেই গল্প করছিলাম, মানে যোগের গল্প করছিলাম। তো ওই টোটোওয়ালাটাও বলছিল হ্যাঁ, ওই ভয়েই না আমি এই দিকটা আসতে চাই না, কারণ কি প্রচুর যোগ আমাদের এইখানটায়, জানো তো, এই বর্ষার সময় না এত যোগ হয়, আমবাগানে ঢুকতেই ভয় লাগে। তো আমি কোনো সময় যাই না ভয়ে, আমার প্রচণ্ড ভয় যোগের। আর আমার মা তো আমার থেকেও আরও ভীতু। তো যাই হোক, তারপর আমরা এই দেখো বাড়িতে এসছি। আর মাকে বলছিলাম যে এখানে আমি পড়ে গেছিলাম, কাদার মধ্যে পা ডেবে গেছিলো।
তো বললো ঠিক আছে, একটু ঘুরে গেলে আর এইটা হতো না। তো যাই হোক, চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো এই আমবাগান দিয়ে যাচ্ছি আমরা। আর খুব ভালো লাগে, মানে গ্রামের পরিবেশ, এই চারিদিকে প্রকৃতি, চারিদিকে সবুজ, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ, দেখো কতটা সুন্দর লাগছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর এত গরম কি বলবো তোমাদের, মানে গরমে পুরো মানে কি বলবো হাল খারাপ হয়ে যাচ্ছে গরমে, এত গরম। আর ছোটো বাচ্চা তারা তো বলতেও পারে না কষ্টটা। সেই জন্য আমার বাবুকে কী করে জানো তো, এই গরমের মধ্যে একদম হালকা যেই স্যান্ডো গেঞ্জিগুলো সেগুলো পরাই। আর ঘরের মধ্যে থাকলে তো আমি কিছু পরাই না, মানে শুধু প্যান্টটা পরিয়ে রাখি, আর গেঞ্জি টেঞ্জি কিছুই পরে না, কারণ এত গরম। আমাদের বড়োদের কেমন অস্বস্তি হয়, কিচ্ছু খেতে চায় না। আর আমার গপু তো 3 দিন ধরে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না, একদমই কিছু খাচ্ছে না ও। ওই যে বললাম শুধু জল আর দুধ খাচ্ছে। তো যাই হোক, এইটা নিয়েও আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি। তা বলছে কোনো অসুবিধে নেই, গরমের সময় এরকম করে বাচ্চারা, এমনি টেনশন করতে হবে না। আর দেখো মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে, মানে আবার ঝড় আসবে সেই জন্য। আর এখন তো বর্ষার সময় জানো প্রচুর, এই একদিন বাদে বাদেই ঝড় বৃষ্টি বা রোজই হচ্ছে এরকম। তো যাই হোক, আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন মেঘ ডাকছিল, সেই জন্য এই কথাটা তোমাদের বললাম। চারিদিক পুরো অন্ধকার হয়ে এসছে, বৃষ্টিটা আসবে সেই জন্য। আর আমার গপু তো দেখো, ওকে হাসাচ্ছিলাম কিছু একটা বলে, যাতে ও একটু ভালো লাগে সেই জন্য। এই দেখো ঘরে এসে গেছি। আর এই দেখো, মানে এত গরম কি বলবো। তো একটু বসে পড়লাম, মাকে বললাম না একদম আমার ভালো লাগছে না, পুরো রাস্তাঘাট গরম হয়ে আছে, আর মাটির যেহেতু উঠোন পুরো গরম হয়ে আছে, আর সেই অলকাটা না মোর মুখে এসে লাগছে মনে হচ্ছে এরকম। তো যাই হোক, অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকটা টাইম লেগেছিলো ওখানে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো মাকে বললাম যে খাবারের ব্যবস্থা করো, একটু খাওয়া দাওয়া করবো। আর আমার গপুকেও কিছু খাইনি যেহেতু। আর এই দেখো প্রচণ্ড কান্না করছিল, মানে কি বলবো। আর আমার এত খারাপ লাগছিল, মানে আমার গপু কোনো দিন এত কান্না করেনি। ও ছোটো থাকতে যখন ইঞ্জেকশন দিয়েছে তখনও এত কাঁদেনি ও, কিন্তু এখনও প্রচণ্ড কান্না করছে। তো যাই হোক, আমি একটু চেষ্টা করব ওকে খাওয়ানোর। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমারও দেখো শরীরটা ভালো নেই, আমার চোরা জ্বর হয়েছে। তো যাই হোক, পুরো প্রচণ্ড ব্যথা করছে ঠোঁটে। আর আমার গপু এই দেখো, মা ভাত বাড়ছে খাওয়ার জন্য, আর আমার গপু বসেছে। তো আমি ভাবলাম ঠিক আছে আমাদের সঙ্গে যদি একটু খায়। তো মা বললো আগে খেয়ে নে, তারপরে ওকে খাওয়াবি, তাহলে কি হবে অসুবিধা হবে না, শান্তিতে একটু খাওয়াতে পারবে। আমি বললাম ঠিক আছে। তো এই দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার গপুকে একটু খাওয়ানোর চেষ্টা করব, কারণ ও তো সকাল থেকে কিছু খায়নি, শুধু দুধ খেয়ে কতক্ষণ থাকবে বলো। সেই জন্য তো আমি বললাম ঠিক আছে চলো ওকে কিছু খাইয়ে নিই আগে, তারপরে দেখা যাবে। তারপরে ভাত মেখে একটু ঘুরে ওকে দুগাল মতো খাইয়েছি, একদমই খেতে চাইছে না, কি করব। আর যেহেতু এখন আরোই শরীরটা খারাপ, সেই জন্য তো আরোই খেতে চাইছে না। এমনিতেই ও কিছু খেতে চায় না, জোর করে তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না। আর আমার বাবুর মুখে তো তুমি জোর করে কিছুই দিতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, দেখাবার একটি পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। রাখছি, টাটা।